জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানি বৃথা। জবাবদিহিমূলক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করবে বিএনপি। দুপুরে ড্যাবের সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি দলের ভিতরে গণতন্ত্র চর্চা করেন এমন তথ্য সঠিক নয়। এ সময় বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয় চিকিৎসক দলকে ধন্যবাদ জানান তারেক রহমান। আজকে 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। দেশটি আমাদের সকলের কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। প্রত্যেককে একটু করে কন্ট্রিবিউট করলেই আমরা অনেক দূর এগোতে পারবো। দেশে শুধু গণতান্ত্রিক বা ভোটের অধিকার নয়, স্বাস্থ্যের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড্যাবের কার্যনির্বাহী পরিষদের সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি আরও বলেন, ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসার মান ভালো, তবে চিকিৎসার পদ্ধতিগত সমস্যার উন্নয়ন ও ওষুধ নীতিতে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সব কিছু নিশ্চিত করতে হবে। এই সরকারের কাছে যে যারা আহত আছে তাদের চিকিৎসার সকল ব্যবস্থা যেন সরকার গ্রহণ করে, এটা আমাদের অত্যন্ত বড় একটা চাওয়া এই দেশের মানুষের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ি জনগোষ্ঠীকে অশান্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে। এর থেকে বাঁচতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ জাতীয় নিরাপত্তা ভাবনার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, শুধুমাত্র ভাষার মাধ্যমে কোনো জাতি গঠন হয় না, ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সবাই মিলি এক জাতি। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হয়ে গেছে গেল 50 বছরে। বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দটি স্বীকৃত নয়, বরং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে উল্লেখ রয়েছে। আদিবাসী হিসেবে স্বীকৃতির পর আন্তর্জাতিক সংস্থাগুলি সেই জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে সরাসরি হস্তক্ষেপ করবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তারা আলাদা জাতীয় পরিচয়ের দাবি করতে পারে। এতে দেশের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তাদের ঐক্য দুর্বল হয়ে পড়বে, যা জাতীয় সংহতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে, সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্টা রাখতে হবে, যাতে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসাবে একসাথে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে আমরা বাংলাদেশি, আমরা আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। সংসদে যুক্তিযুক্ত বিরোধী দল না থাকলে গণতন্ত্র হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব ও গণতন্ত্রের অগ্রযাত্রার শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, বাঙালি জাতির রক্তে রয়েছে বিপ্লব। প্রতিষ্ঠিত শাসকের বিরুদ্ধে লড়াই করা হয়, যারা আন্দোলন সংগ্রাম করে তাদের শাসক বানানো হয়, আবার সেই শাসকদের বিরুদ্ধে কথা হয়। এ সময় তিনি বলেন, আজকে যারা বিপ্লবী, পরদিন তারা যে আগামীতে শাসক হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি নেই। আজকে যারা বিপ্লবী, কালকে যে যারা অন্যায় শাসক হয়ে উঠবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজকে দেখুন, 1 বছর আগের 5ই আগস্ট আর 1 বছর পরের 5ই আগস্ট কিন্তু একই স্থানে থেমে নেই। 1 বছর আগে ছাত্র জনতার বিপ্লব নিয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্লেষণ ছিল, আজকে 1 বছর পরে সেই বাংলাদেশের একই মানুষের বিশ্লেষণ কিন্তু।
নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি রাজনৈতিক দল বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে খুলনায় মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুবিধাবাদী দলগুলো নির্বাচন চায় না। দুপুরে খুলনা মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সুবিধা দলগুলো নির্বাচন চায় না, তারা চায় পিআর পদ্ধতি, যা বাংলাদেশের মানুষ বোঝে না। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের আদর্শ কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় এই বিএনপি নেতা অভিযোগ করেন, গত 1 বছরে অন্তর্বর্তী সরকার দেশের জন্য কোনো কাজ করতে পারেনি। একটি রাজনৈতিক দল যারা 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা চায় না নির্বাচন, কারণ অলরেডি তো তারা ক্ষমতা ভোগ করছে। নির্বাচন বিলম্বিত করার জন্য আজব আজব থিওরি তারা নিয়ে আসে। উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচনী আইন সংশোধনের বিভিন্ন অংশ তুলে ধরে সিএসি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ ভোট বর্জন করলে তাকে দেশদ্রোহী বলা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচনে কেন্দ্রের ব্যবস্থাপনা সংশোধন হলে বয়স ভিত্তিক নারী কিংবা অসুস্থদের জন্য আলাদা ভোটের লাইনের ব্যবস্থা করা হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, 2টা কেন্দ্র, একাধিক কেন্দ্র পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কেও অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অতিথি হিসেবে অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান। এ সময় তিনি কথা বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে। এই সরকারকে কম্পারেটিভলি নিরপেক্ষ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা না গেলে নির্বাচনের দায়িত্ব থেকে ডক্টর ইউনূসের সরে আসা উচিত। যে বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, বাংলাদেশের যে কোনো নির্বাচন বাতিলের ক্ষমতা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পাওয়ারফুল দল হোক, আপনি যদি লাল কার্ড দেখানোর ক্ষমতা না রাখেন তাহলে আপনি নির্বাচন পরিচালনা করার যোগ্য লোক না। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। এই জায়গাটায় লেভেল প্লেইং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ারে। হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের প্রতিবাদে রাতভর বিক্ষোভের পর প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 12টা থেকে ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী ও আইন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ছাত্র রাজনীতির কাঠামোগত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সর্বজনের মতামত নিয়ে নির্ধারিত হবে কাঠামো। এদিকে জুলাই পরবর্তী সময়ে নিজেদের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটা দল
মবকে উস্কে দিচ্ছে বলে দাবি ছাত্রদলের। বিকেলে গণমাধ্যমের সঙ্গে শাখা ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ বলেন, হলে শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হওয়া উচিত আবাসিক শিক্ষার্থী হিসেবে। এ বিষয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে সকল স্টেক হোল্ডারকে নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। আর হল রাজনীতি বন্ধ রাজনৈতিক অধিকার হরণের শামিল বলে মনে করেন ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মোল্লার বসু। আমাদের 17 জুলাইয়ের এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা ঘোষণা দিয়েছি, কাজেই এটা এই ফ্রেমওয়ার্কটা একটা আইন ইতিমধ্যে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা হলো এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং। তো এইটাকে আইনি কাঠামো কিভাবে দেয়া যায় সেই ব্যাপারে আরো আলাপ আলোচনার দরকার আছে। এর মধ্যে দিয়ে তো আসলে কোনো স্থায়ী সমাধান হলো না, বরং এমন একটা সমাধানের চেষ্টা হলো যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটা ক্ল্যাশের পথ খোলা হয়ে গেল এবং যার মধ্যে দিয়ে সহাবস্থানের যে রাজনীতি সেটাও নষ্ট করা হলো। হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা, সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এই বিরাজনীতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড়গোড়ায় পৌঁছে দিতে যেয়ে আমরা হলে হ্যান্ড ওভার করেছি। দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হলের ইয়ার মধ্যে আমরা করি নাই। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সাথে বৈঠকের আরও খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব মিরাজ। গালিব, হল রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আজ তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্য অংশীজনদের সাথেও বসার কথা, এই ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? সানি, শুরুতেই যদি কিছুক্ষণ আগে আমি যে উপাচার্য নিয়াজ আহমেদ খান তিনি নামাজের বিরতি শেষে তার আবার এই মিটিংয়ের রুমে প্রবেশ করেছেন, তখন তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। খুব বেশি কথা না, তবে তার কাছ থেকে আমি যেটা জানতে চেয়েছিলাম যে আজকে কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, তবে আমাকে তিনি বলেছেন যে আজকে তিনি কোনো কথা বলবেন না মিডিয়াতে, অর্থাৎ সিদ্ধান্ত যে আজকে আসছে না সেটিও অনেকটা নিশ্চিত। তিনি বলছেন যে বিষয়টি অনেক বড় আকারের, তো তাই অনেক অংশীজনের সাথে কথা বলতে হবে। কারণ আপনি জানেন যে 12টার সময় যেই হল প্রভোস্টদের সাথে যে মিটিংটি শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ এই আবাসিক হলগুলোতে আসলে রাজনীতি চলবে কি চলবে না সেটির একটা বড় একটা সিদ্ধান্ত আগে এই যারা হল প্রভোস্ট রয়েছেন তাদের কাছ থেকে একটি মতামত তিনি নেবেন। তারপরে এরপরে যে বিষয়টি আমরা জানতে পেরেছিলাম যে শিক্ষক এবং যারা আইনজীবী রয়েছেন, কারণ এখানে যখন আবাসিক হল থেকে রাজনীতি নিষিদ্ধ করা হবে তখন আইনগত কোনো বিষয় রয়েছে কি নাকি নেই, এই বিষয়গুলো কিন্তু আসলে দেখা হবে, কারণ পরবর্তীতে যেন এই ধরনের কোনো জটিলতা তৈরি না হয়। যে কারণে শিক্ষক এবং আইনজীবীদের সঙ্গে বসার একটা কথা আমরা শুনতে পেরেছি যে তাদের কাছ থেকে একটি মতামত তারা নেবেন। এরপরে যে সবথেকে বড় যে স্টেক হোল্ডার তারা হচ্ছে যারা ছাত্র নেতা রয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের সঙ্গেও বসার কথা রয়েছে। অর্থাৎ এই সব অংশীজনদের সাথে বসেই কিন্তু সিদ্ধান্তে আসবে যে আবাসিক হলগুলোতে রাজনীতি চলবে কি চলবে না। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে যেহেতু এটা একটি বৃহৎ সিদ্ধান্ত, তাই আজকে যে সিদ্ধান্তটি যে আসছে না এটি অন্তত এই উপাচার্যর কথা থেকে আমি পরিষ্কার হতে পেরেছি, কিংবা তিনি পরিষ্কার করে বলেছেন। একটু যদি জানিয়ে রাখি যে গত জুলাই মাসে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেকটা মৌখিকভাবেই এই আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটি কথা তারা বলেন, কিন্তু এরপরে যখন গতকালকে শুক্রবারে ছাত্রদল যখন এই 18টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে, তারপর থেকেই আমরা দেখতে পেয়েছি যে রাতের বেলা বিভিন্ন হল থেকে ছাত্ররা বের হয়ে আসে এবং এর প্রতিবাদ জানায়, এবং পরবর্তীতে মধ্যরাতের দিকে রোকেয়া হল এবং দুটি মেয়েদের হোস্টেল থেকে তারা বের হয়ে আসেন, বিশেষ করে তালা ভেঙে তারা রাস্তায় বের হয়ে এসে এর প্রতিবাদ করতে থাকেন। এবং কালকেই কিন্তু প্রক্টর তিনি নিজেই বলেছিলেন যে এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং আবাসিক হলে রাজনীতি করা যাবে না। কিন্তু এটার যে কংক্রিট যে সিদ্ধান্ত সেটি কিন্তু সবার সাথে বসে মিটিং করেই আসলে এই সিদ্ধান্তটি নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, এবং সেই বৈঠকটি চলছে। এখন কখন শেষ হবে আর নিশ্চয়ই শেষ হওয়ার পরে আপনাদেরকে সর্বশেষ তথ্যটি আমরা জানাতে পারবো। তো সানি, এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ব্যবসায়ী বাদশাকে ছুরি নিয়ে তাড়া করার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সকালে গাজীপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার AKM মামুন খান চিশতি।
এছাড়াও র্যাবের হাতে আটক হওয়া স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে আলোচিত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গেল বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে কেটু মিজান ও তার সহযোগীরা। এরপর তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। এদিকে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জ থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে মামলায় 8 জন গ্রেপ্তার হলো। আজ তাদের আদালতে তোলা হতে পারে। এ নিয়ে আরও জানতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রহমান। ইফতেখার, মিজান সহ গ্রেপ্তার হওয়া আসামিদের কখন আদালতে নেওয়া হতে পারে? সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড বিষয়ে আর কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। সানি, আসলে এই গাজীপুরে যে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব 2 জনকে গ্রেপ্তার করেছে আর বাকি 6 জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং এই 8 জনকে আজকে গাজীপুরের যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এই আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই প্রত্যেক যে আসামি রয়েছে 8 জনকেই 10 দিনের করে রিমান্ড চাওয়া হবে বলে তদন্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করে থানা থেকে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো নিয়ে আসামিদেরকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা হয়েছিল। কেউ বলছিলেন যে তিনি চাঁদাবাজি সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন কিংবা লাইভ করেছেন, সেই কারণে তাকে হত্যা করা হতে পারে। অনেকেই কিন্তু রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কথা বলছেন। তবে আজকে সকালে র্যাবের পক্ষ থেকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু পৃথক 2টি সংবাদ সম্মেলন করা হয়েছে, যেখানে তারা বলছেন যে মূলত যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মৃত্যুর পেছনে আসলে রয়েছে একটি হানি ট্র্যাপের ঘটনা। অর্থাৎ বাদশাহ মিয়া নামে একজনকে হানি ট্র্যাপের শিকার হয় এবং সেখানে আসলে বাদশাহ মিয়াকে যখন এলোপাতাড়ি কোপাচ্ছিল ঠিক সে সময় পাশ থেকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সেই ঘটনার একটি ভিডিও ধারণ করেন এবং এই ভিডিও ধারণ করাটাই তার জন্য আসলে কাল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীতে অস্ত্রধারী যে আসামিরা রয়েছেন তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে। এবং এই ঘটনায় মূল অভিযুক্ত অর্থাৎ যে নারীকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে গোলাপি এবং তার স্বামী কেটু মিজান, তাদেরকে গতকালকে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকার তুরাগ থানা এলাকা এবং ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ এলাকা থেকে অন্যান্য আসামিদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এই পর্যন্ত আমরা যেটি তথ্য জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলায় আটক গ্রেপ্তার আলামিন, তার বিরুদ্ধে পূর্বের 2টি মামলা রয়েছে। কেটু মিজানের নামে 15টি মামলা রয়েছে। পাশাপাশি শাহজালাল, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে এবং অপর আসামি স্বাধীনের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং ফয়সাল হাসান, তার নামে রয়েছে আরো 2টি মামলা। বলা যায় যে প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু একাধিক মামলা রয়েছে এবং প্রত্যেকেই অপরাধ জগতের অপরাধের সাথে জড়িত। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছিলেন যে গত 5ই আগস্টের পরে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই বেকার হয়ে পড়েছেন। এর মধ্যে কিছু সংখ্যক যারা বেকারত্বের কারণে অনেকে হানি ট্র্যাপ সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন বলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে এবং আদালতে তোলার পরে তাদের 10 দিনের প্রত্যেককে রিমান্ডের আবেদন করা হবে এবং রিমান্ড শুনানি শেষে পরবর্তী তথ্য জানানো যাবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। ডিগ্রি অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস এম এ ফয়েজ।
দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এবারের ওরিয়েন্টেশনে বিশ্ববিদ্যালয়ের 6টি অনুষদে ভর্তি হওয়া প্রথম বর্ষের 1116 জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও হলের নানা কার্যক্রম ও নিয়ম কানুন সম্পর্কে ধারণা দেন শিক্ষকরা। দেশ, জাতি, জন্মভূমি, তোমাদের প্রতি আমাদের অনেক এক্সপেকটেশন। এই বিশ্ববিদ্যালয়ের তোমরা ছাত্রছাত্রী সুন্দরভাবে গড়ে উঠো, সবাই যেন তোমাদেরকে, তোমার পরিবারের সবাই যেন তোমাদেরকে নিয়ে অতি আনন্দ থাকে এবং নিরাপত্তা বোধ করে। তারা ফিল করে যে না, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমার সন্তান নিরাপদে আছে। স্থলবন্দরের মতো নদী বন্দরগুলোকেও পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে। এছাড়া অলাভজনক হওয়া পর্যায়ক্রমে আরও 4টি স্থলবন্দর বন্ধ করা হবে বলেও মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বেলা 11টায় হিলি স্থলবন্দর পরিদর্শন ও বন্দরের অংশীজন ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। সব বন্দর সরকারের নিয়ন্ত্রণে থাকলে উন্নয়ন করা সম্ভব হবে না, তাই কিছু বন্দর ব্যক্তি মালিকানায় দেয়া আছে বলে জানান তিনি। এছাড়াও দেশের বেশ কিছু স্থলবন্দরের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ব্যবসায়ীদের থেকে উঠে আসা হিলি স্থলবন্দরের অব্যবস্থাপনা বিষয়ে তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পোর্ট সবগুলো ধারণ ডিফিকাল্ট। আমরা আরো কিছু পোর্ট, বিশেষ করে 2-4টা যে বন্দর আছে, নদী বন্দর, এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রাইভেট সেক্টর তারা নিজেরা পরিচালনা করে, তাদের ইকুইপমেন্ট নিয়ে আসে। সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, অন্তত 6 জন আহত হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস জেলার শাহজাদপুরের বাঘা বাড়িতে পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি সিএনজি ও একটি রিকশা ভ্যানকে দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক নিহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ কর্মসূচির 2 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুরে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেয় আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। 13তম দিনের মতো আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে প্রায় 2 ঘণ্টা পর আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। বৈষম্যের অবসান হওয়া গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেল, দেশের আদিবাসী জনগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের কোনো পরিবর্তন নেই বলে উদ্বেগ জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজ। একই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলেছেন তারা। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। এ সময় বক্তারাও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় 50টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। বলেন, অতীতে আদিবাসীরা যেমনভাবে নির্যাতনের শিকার হয়েছেন এখনও সেভাবেই চলছে। এ সময় আদিবাসীদের পূর্ণ অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আহ্বান জানান বক্তারা। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যথাযথ পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমরা এই আদিবাসী তরুণ সমাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। এই মুহূর্তে যারা সরকারে আছেন
তাদের মধ্যে অনেকেই কিন্তু অধিকার কর্মী, কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে পাচ্ছি না সেটা সবাই বলেছেন, কিন্তু তাদের থেকে অন্তত একটা বক্তব্য, একটা সংহতি প্রকাশ, এটা হয়তো আমরা আশা করতে পারতাম। অতীতে তাদের উপরে যেমন শোষণ, নির্যাতন, নিষ্পেষণ ছিল, কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এমরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডেভিড রোজ নামে ৩৩ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার দায়িত্বরত অবস্থায় নিহত হন তিনি। এতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আটলান্টা পুলিশ। হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করছে তারা। নিহত পুলিশ সদস্য গত বছরের সেপ্টেম্বরে পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন। পুলিশ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছে আটলান্টা পুলিশ বিভাগ। দায়িত্বের প্রতি নিষ্ঠাবান এ পুলিশ রেখে গেছেন স্ত্রী ও 2 সন্তান। এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। এদিকে আগামী 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাস্তবায়িত হলে 6 বছরের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের শক্তিধর 2 নেতাকে দেখা যাবে একসঙ্গে। পুতিনের সঙ্গে সাক্ষাৎ বহুল প্রতীক্ষিত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানান যে কোনো শান্তি চুক্তিতে যুদ্ধরত দেশগুলোর মধ্যে বিনিময় করা হতে পারে ভূখণ্ড। এর আগে 9 আগস্টের মধ্যে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে সময়সীমা বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। অন্যথায় রুশ পণ্যের শুল্কারোপ ও অর্থনীতিতে নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনায় সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। এই সিদ্ধান্ত এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে উপত্যকাটিতে আরও ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশ জার্মান ও কানাডা। এই পরিকল্পনা বাতিল না করলে ইসরায়েল অস্ত্র রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলি সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে জার্মান থেকে। এছাড়া অমানবিক সিদ্ধান্ত নেয় ইসরায়েলের সমালোচনা করেছে চীন। শনিবার গাজা ইস্যুতে বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আর নেতানিয়াহু প্রশাসনকে গাজা দখলের পরিকল্পনা দ্বিতীয়বার বিবেচনা করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে শনিবার অনাহারে গাজায় প্রাণ গেছে আরও 4 জনের। উপত্যকাটিতে এ নিয়ে না খেয়ে প্রাণ গেল 201 ফিলিস্তিনির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসের চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পেশিয়ান। ট্রাম্প জানান চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধতে সম্মত হয়েছে 2 দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তি সই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন 2 দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-র দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল দখল করে আজারবাইজান। লাতিন আমেরিকার মাদক চক্রের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নতুন নির্দেশনা মোতাবেক ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে সমুদ্রপথ ও বিদেশি ভূমিতে অভিযান নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ফেন্টানিল সহ সব ধরনের মাদকের বিরুদ্ধে সরব অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গেল ফেব্রুয়ারিতে মেক্সিকোর সিনালোয়া ও জ্যালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সাল ভাদরের MS-13 সহ বিভিন্ন মাদক গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ট্রাম্প প্রশাসন। এবার খেলার প্রসঙ্গ।
প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সংস্কার ও নির্মাণাধীন ১৫০টি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে নাটোরসহ বিভিন্ন উপজেলার ১৪টি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্মাণ কাজ শেষ হলে সব স্টেডিয়ামের সাহায্যে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। এরপর তিনি মিনি স্টেডিয়াম ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নধীন 12টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আমাদের যে প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো। এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে জয়ের ধারা অব্যাহত রেখেছে পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে সহজ জয় পেয়েছে মাইক হেসনের শিষ্যরা। শ্রীনগরে ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছেন স্বাগতিকরা। ওপেনার এভিন লুইস এবং অধিনায়ক শাই হোপ দুজনই পেয়েছেন 50-র দেখা। তিনি নামা কেসি কার্টি পেয়েছেন রানের দেখা। তবে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার থেকে পর্যাপ্ত রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজের 53 এবং গুদাকেশ মতির 31 রানের ইনিংস দলীয় সংগ্রহ নিয়ে যায় 280 পর্যন্ত। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি 4টি এবং নাসিম শাহ 3টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের 50 ও বাবর আজমের 47 রানে বেশ উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। শেষ দিকে হাসান নওয়াজের 63 রানের ইনিংস নিশ্চিত করে সফরকারীদের জয়। নতুন মৌসুম শুরুর আগে বড় অঙ্কের জরিমানার সামনে পড়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন ফ্লিক। তার প্রেক্ষিতেই জার্মান এই কোচকে 20,000 ইউরো আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ওয়েফা। একই অঙ্কের জরিমানা এবং নিষিদ্ধ আছে দলের সহকারী কোচ মার্কাস সর্গের জন্য। এছাড়া ডোপ টেস্টের নির্দেশনা না মানায় দলের 2 তারকা রবার্ট লেভানডস্কি এবং লামিন ইয়ামালকে 5,000 ইউরো জরিমানা করা হয়েছে। ক্লাব হিসেবেও জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। সমর্থকদের উগ্র আচরণ এবং আতশবাজি পোড়ানোর ঘটনায় 7,750 ইউরো জরিমানা করা হয়েছে স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবকে। ক্রিকেট মাঠের মতো নিলামেও বড় লড়াই দেখল ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট দল। দাতব্য সংস্থার জন্য নিলাম তোলা হয়েছিল ইংল্যান্ড ও ভারত দলের ক্রিকেটারদের নানা সামগ্রী। আর সেখানেই বড় রকমের লড়াই চলল ক্রিকেটারদের জার্সি এবং ক্যাপ নিয়ে। রেড ফর রুট সংস্থার জন্য আয়োজিত এই নিলাম ভারতীয় অধিনায়ক শুভমান গিলের জার্সি বিক্রি হয়েছে 4,600 পাউন্ডে, বাংলাদেশি টাকায় যার মূল্য 7.5 লাখ টাকা। জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার জার্সির দাম উঠেছে 4,200 পাউন্ড বা 6,85,000 টাকা। 3,800 পাউন্ডে বিক্রি হয়েছিল জো রুটের জার্সি। এছাড়া 3,000 পাউন্ড বা 4,90,000 টাকায় বিক্রি হয়েছে অভিজ্ঞ এই ইংলিশ ক্রিকেটারের ক্যাপ। 1,500 পাউন্ডে বিক্রি হয়েছে ঋষভ পান্থের টেস্ট ক্যাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে টি-20 ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 10 আগস্ট থেকে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজ, এরপর রয়েছে 3 ওয়ানডে ম্যাচের সিরিজ। টি-20 দল থেকে বাদ পড়েছেন জ্যাক ফ্রেজার, ম্যাক গার্ক, এডেন হার্ডি, কুপার কনেলি ও জেভিয়ার বার্টলেট। দলে ডাক পেয়েছেন তরুণ অলরাউন্ডার মিচেল ওয়েনো, ফাস্ট বোলার ল্যান্ড মরিস। এছাড়া দলে ফিরেছেন ট্রেভিস হেড ও জোস হ্যাজেলউড। পিঠের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ম্যাট শর্ট। বিশ্রামে থাকবেন প্যাট কামিংস ও ফাস্ট বোলার মিচেল স্টার্ক। ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। মার্নাস লেবুশেনও থাকছেন ওয়ানডে দলে। টি-20 সিরিজের প্রথম 2টি ম্যাচ হবে 10 ও 12 আগস্ট। ডারউইনে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 16 আগস্ট কেয়ার্নসে।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।